আচ্ছা, আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানাবার কারণ যে একটি অর্ডার টাইটেল সুট নাম্বার 965 অফ 2026 ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ সেশনস ডিভিশন, এই যে অর্ডারটা হয়েছে, আমি প্রথমে অর্ডারটা জাস্ট যেরকম আছে একদম সেই অর্ডারটা আগে পড়ে দিচ্ছি, তারপর আমি 1 2 3 4 করে অর্ডারটার মধ্যে আসছি। অর্ডার্ড, the defendants and their men and agents are hereby restrained from creating disturbances to the National Working Committee elected at the special session held on 22/06/2026, constitutes the only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress. Along with the defendants, their agents, servants, associates, or any person claiming through them from representing themselves as office bearers of the party, are also restrained from interfering with the administration of the party, issuing directions or appointments in the name of the party, dealing with the party's records, funds, bank accounts, or properties, and communicating with constitutional or statutory authorities on behalf of the party. Moreover, the defendants and their men and agents from to taking forceful possession of the Trinamool Bhavan at A by P 1/A Canal South Road Metropolitan CHS Limited, Kolkata 700105 and any other units party office. এটা হচ্ছে অর্ডার। এবার আমি অর্ডারের আমাদের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এই স্যুটটা ফাইল করেছিলেন। ফাইল করার কারণ ছিল, কারণ 22 তারিখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল সেশন আমরা অর্গানাইজ করেছিলাম, যে স্পেশাল সেশন থেকে এনডব্লিউসি গঠিত হয়েছিল এবং শ্রী অরূপ রায় আমাদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। তারপর এটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় পার্টি অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম করে কিছু লোক অবাঞ্ছিত বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছেন বা তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন। তো এই অবস্থায় মহামান্য আদালত তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই স্যুটটা দাখিল করেন। ওই যে বললাম টাইটেল স্যুট নাম্বার 965 অফ 2026, এবং অর্ডারটা যদি ভালো করে দেখেন, দেখেন অর্ডারের 3টে খুব ইন্টারেস্টিং পার্ট রয়েছে। পরিষ্কার বলা হয়েছে, the National Working Committee elected at the special session held on 22/06/2026 constitutes the only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress. পরিষ্কারভাবে এই রায় বলেছে যে নোভোটেল হোটেলে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি টু অথরাইজ অ্যান্ড অ্যাডমিনিস্টার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য তৃণমূল কংগ্রেস। মানে কেউ যদি এখন ক্লেম করেন যে তৃণমূল কংগ্রেস, আমি সব আসল নকল এসব বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, আদালতের যা রায়, অনেকে তো খুব আদালত করে মাঝে মাঝে লাফালাফি করেন, সহজ ইংরাজি পড়তে অসুবিধা হওয়ার কথা নয়, তো পড়ে নিতে বলবো, আমি আপনাদের দিয়েও দেবো সফট কপিটা। তো সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অন্য কেউ, অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অনলি লফুল এক্সিকিউটিভ বডি অথরাইজড টু অ্যাডমিনিস্টার দ্য অ্যাফেয়ার্স অফ দি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা এক। এরপরে দেখুন অর্ডারের মধ্যে রয়েছে যে কেউ ক্লেমিং through them from representing themselves as office bearers of the party are also restrained. এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল, এবং রেস্ট্রেইনড করা যাবে না। একদম ক্যাটেগরিক ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেইনড।
কিসের থেকে রেস্ট্রেন? ফ্রম ইন্টারফিয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। ডিরেকশন দেয়া যাবে না। ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। দে আর রেস্ট্রেইন ফ্রম ইন্টারফিয়ারিং উইথ অল দিস। এবং তারপরও আরো গুরুত্বপূর্ণ বলছেন, অ্যান্ড কমিউনিকেটিং উইথ কনস্টিটিউশনাল আর স্ট্যাটুটরি অথরিটিস অন বিহাফ অফ দি পার্টি। কনস্টিটিউশনাল, সাংবিধানিক এবং স্ট্যাটুটরি যে অথরিটি রয়েছে, সে যে কোনো অথরিটি হতে পারেন, তাদের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কোনো কমিউনিকেশন করা যাবে না। আপনি অন্য নামে করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে অন্য কেউ, অরূপ রায়ের নেতৃত্বাধীন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা ছাড়া অন্য কেউ এটা করতে পারবেন না। এবং শেষে যে কথাটা বলা রয়েছে, যে কেউ যদি ফোর্সফুলি পজেস করতে চান মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো পার্টি অফিস, সেটাও আইনের চোখে অবৈধ। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 8 নম্বর পাতায়, গোটা যে 9 পাতার অর্ডার, মানে 9 পাতার যে পুরো ডকুমেন্ট, তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি, মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। আমাদের কাছে আদালতের এই রায়, আদালত যে রায় দিয়েছেন, আমাদের মনে হয়েছে আমরা যে কথাগুলো বলছিলাম, মহামান্য আদালত সেই একই কথার পুনরাবৃত্তি করেছেন। স্বাভাবিকভাবে এই রায়টা গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরমভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফচম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না। এবং মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। এটা আমাদের কথা নয়, এটা কোর্টের রায়, মহামান্য আদালত রায় দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে এবার এই রায়কে নিয়ে আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলছি, যা যা করার তা করব। গায়ের জোরে হচ্ছে নিয়ম মানি না, কানুন মানি না, মগের মুলুক চলছে এখনো, মগের মুলুকে যেভাবে চলতাম সেভাবেই চলবো, কাউকে মানি না, কাউকে জানি না, কাউকে শুনি না, যা বলে দেবো তাই হবে, তো হয় না। কোর্টের রায় খুব প্লেন অ্যান্ড ক্লিয়ার। আর যারা কোর্টের রায় নিয়ে খুবই উল্লসিত হন মাঝে মাঝে, কোর্টের রায় সহজ ইংরাজিতে লেখা রয়েছে, পড়তে অসুবিধা হওয়ারও কথা নয়, বুঝতে অসুবিধা হওয়ারও কথা নয়। আমরা এবার আমাদের আইনজীবীদের সাথে কথা বলে, আর যেহেতু আদালত বলেছেন যে মেট্রোপলিটন আমরা আলোচনা করব, অবশ্যই একা আলোচনা করব না, একটু বাদেই আমাদের বেশ কিছু নেতৃত্ব যারা অ্যাভেলেবেল আছেন বসে কালকে ব্যস্ত থাকবো, কারণ কালকে গান্ধী মূর্তির ওখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে যাওয়ার বিষয় রয়েছে। তো দেখি কালকে যদি যাই সেটাও জানিয়ে দেবো, পরশু দিন যদি মেট্রোপলিটনে যাই সেটাও জানিয়ে দেবো। অন্যান্য ক্ষেত্রে, কারণ সাধারণ কর্মীরা বলেছেন অবাঞ্ছিত লোকজন যারা তৃণমূল কংগ্রেস নন, তারা এসে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের অফিসে ঢুকতে চাইছেন, এটা তো অ্যালাউ করা যায় না। এবং মহামান্য আদালত এই টাইটেল স্যুটকে মান্যতা দিয়ে নির্দিষ্ট করে এই রায় দিয়েছেন। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানাই। আপনি একটা লাইন বললেন না যে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে এমন কোনো কারোর সাথে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করা যাবে, নির্বাচন কমিশন হতে পারে, এরকম একটা ইয়ে বললেন। অ্যাবসলিউটলি, আপনি বললে আমি আবার পড়ে দিচ্ছি। সেখানে পরিষ্কার বলা আছে, দেখুন 3টে পার্ট রায়, মানে প্রথম হচ্ছে যে
The National Working Committee elected at the special session held on 22/06/2026 constitutes the only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress. এবং শুরুটা হচ্ছে, the defendants and their men and agents are hereby restrained from creating disturbances to the National Working Committee elected at the special session বলে বাকিটা। তারপরে উল্লেখ করা রয়েছে যে along with the defendants, their agents, servants, associates or any person claiming through them from representing themselves as office bearers of the party are also restrained from interfering with the administration of the party, issuing directions or appointments in the name of the party, dealing with the party's records, funds, bank accounts or properties, and communicating with constitutional or statutory authorities on behalf of the party. Moreover, the defendants and their men and agents from to taking forceful possession of the newly Trinamool Bhavan, Canal South Road and any other party offices. Very loud and clear, খুবই চমৎকার ইংরেজিতে লেখা এই রায় আপনাদের সামনে। আমি আজকে রবিবার মানে যেহেতু আমার কাছে কালকে এটা সার্ভ হয়েছে, তো আমার মনে হলো যে এটা সোমবার অবধি অপেক্ষা না করে, যেহেতু অন্যান্য পদক্ষেপ আমরা গ্রহণ করব এই রায়ের ভিত্তিতে, তো এটা মনে হলো সংবাদ মাধ্যমের সামনে আসা দরকার। আমি কপিটা সবাই আমাদের গ্রুপে কপিটা পোস্ট করে দিচ্ছি, সফট কপিটা। না, আদালতের রায়ে সমস্যা নেই। এখন ক্যাঙ্গারু কোর্ট বাধা দিতে পারে, মানে ধরুন আমি বলছি আর কি, মানে ক্যাঙ্গারু কোর্ট বা মিডিয়ার যে ক্যাঙ্গারু কোর্ট চলে, কালকে খুব একটা আমরা ধরুন প্রেস কনফারেন্স করেছিলাম, তো ওখানে প্রেস কনফারেন্স করার পর ঘোষণা করেছি। এবার হলুদ সাংবাদিকতা কাকে বলে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা নির্দিষ্ট আছে, আমি তাদের সম্পর্কে তো অভিযোগ জমা করছি, কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা, ডোলোমাইটের টাকা কি আছে না আছে কেন্দ্রীয় এজেন্সি দেখবে। হঠাৎ করে 26 জনের নাম ঘোষণা হয়েছে। হঠাৎ দেখলাম একটা মিডিয়ার নেতৃত্বে, তারপর তার যেরকম ফেউ থাকে 4-5টা ফেউ, তারা 14টা নাম সিলেক্টিভ লিখে দিল। মানে যেন কমিটিটা হয়েছে 14 জনের, মানে 14টা জেলা প্রেসিডেন্ট আছে। আপনারা পারছেন না 4-5টার বেশি জেলা প্রেসিডেন্ট ঘোষণা করতে, তার দায় আমরা কি করে নেব? আমরা 26 জনের নাম ঘোষণা করেছি, বাকি 4টে নামও ঘোষণা হয়ে যাবে উইদিন আ উইক, তাও লাগবে না। এবার আপনি, এটা হচ্ছে মিডিয়ার প্রেরোগেটিভ, দিস ইজ ইয়েলো জার্নালিজম। আপনি বেছে বেছে 14টা নাম দিলেন, মানে 12টা নাম। দেখুন, পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষ নয়। আমি যদি বলি আমি নিরপেক্ষ না, নিরপেক্ষ বলে কিছু হয় না, তো আমি এটা এক্সপেক্টও করি না নিরপেক্ষ কেউ হবে। কিন্তু আপনি যখন কাজ করছেন, মানে সাংবাদিককেও তার নিজস্বই রাজনৈতিক মতামত থাকবে, তার নিজস্বই পছন্দ অপছন্দ থাকবে, এটা খুব নর্মাল। এবং এটাই মানুষের যে জিনগত বিন্যাস, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের, তাই হওয়ার কথা। কিন্তু আপনি যখন মানে নিজেকে দাবি করবেন যে সোকল্ড আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিক, তাহলে হচ্ছে আপনাকে একটু, আর সব থেকে বড় কথা, আমরা অ্যানাউন্স করেছি, গ্রুপে দিয়ে দিয়েছি, তারপর ওই একটা চিটফান্ডের টাকায় চলা বা এই গরু পাথর ডোলোমাইট বালি যা আছে এগুলো কেন্দ্রীয় এজেন্সি দেখবে, তারা শুরু করলো। আর তাদের 3-4টে ফেউ, আমরা সবার বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে লোককে মিসলিড করা। বা ধরুন কোচবিহারের প্রেসিডেন্ট অ্যানাউন্স হয়নি, কমিটি হোল্ড করা হয়েছে, ওই একটা নির্দিষ্ট মিডিয়া, মাথার পেছনে কারা আছে সেগুলোও নিশ্চয়ই তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে। সেখানে বলে দেওয়া হলো রবিদার ডায়ালিসিস চলছে, রবিদা খুব অসুস্থ, সেই লোকটাকে বিরক্ত করা হলো, তার নাম ঘোষণাই হয়নি, পুরো চারিদিকে বলে দেওয়া হলো তার নাম ঘোষণা হয়েছে। এগুলো ডেলিভারেট, এগুলো ইয়েলো জার্নালিজমও নয়। আসলে মানে মানি সাইফনিং করতে করতে, মানি লন্ডারিং করতে করতে মাথার মধ্যে সবসময় এগুলো ঘুরতে থাকে, কি করে করা যায়। আর আনফর্চুনেটলি তাদের কিছু এজেন্ট আছেন, তা থাকবেন, মানে তার মধ্যে কোনো অসুবিধা নেই। আমি মানে চাইবো সেই এজেন্টরা আরও ভালো করে পারফর্ম করুন, যাতে সেই মালিকরা খুশি হন। কিন্তু দেখতে হবে যে আপনার হাউসের মালিক তাতে আবার চটে না যান, সেটাও দেখতে হবে। কারণ আমাদের তো এই কমপ্লেনও দিতে হচ্ছে যে আপনার এই জার্নালিস্ট বায়াসড ভূমিকা পালন করছে। আমাদের বিরুদ্ধে বলুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সত্যিটা সত্যি করে বলুন। মানে 26টা নাম ঘোষণা করেছি, আপনি পিক অ্যান্ড চুজ করে 14টা নাম ছাপিয়ে দিলেন। আমরা সমস্ত জোগাড় করেছি। আমি যেমন কাল এক সাংবাদিককে বললাম, বাধ্য হয়ে, আমার থেকে অনেক ছোট বোনের মতো, তাকে বললাম যে তোমাদের এই নিউজটা হয়েছে, এটা ভুল হয়েছে। আমায় জানালো যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, আমি সকালবেলা টেক আপ করে নিচ্ছি। তো দিস ইজ আ পেড জার্নালিজম। এখন এই
পেড জার্নালিজমের পেছনে মানে এই অবৈধ টাকার কি যোগাযোগ আছে সেটাও এখন মনে হচ্ছে একটু খুঁজে দেখা দরকার। আর কিছু বাংলা থাকলে বলেন। দেখুন আমরা আমরা আমাদের আইনজীবী, দেখুন আমি আইনজ্ঞ নই, আর আমি হচ্ছে এরকম দাবি করি না পৃথিবীর সব কিছু আমি জানি, সব কিছু এরকম বুঝি। ওরা দেখছি তো একটা এমন একটা পরিবেশ, কেউ কেউ আছেন সব জানেন সব বোঝেন, মানে কোয়ান্টাম থিওরি থেকে শুরু করে জলজমা পর্যন্ত অবাধ বিচরণ। তো আমি আইনের যে জন্য আমি আসার আগে এখানে আমি আমার আইনজীবীর সঙ্গে বসে, কারণ এখানে অনেক লিগ্যাল টার্মস আছে, মানে এই জায়গাটায় নয় কিন্তু গোটাটায় অনেক, তো আমি যদি ব্রিফ না নিই, আমার দেখুন এরকম স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমি যখন টিভিতে যেতাম এক সময় খুব নিয়মিত, আমার এক পুরনো এখনো বন্ধু, সে কোনোদিন টিভিতে যেত না, সে একজন সাংবাদিক, কিন্তু আমি চেষ্টা করতাম টিভিতে যাওয়ার আগে আধ ঘন্টা ওর সঙ্গে না বসে না যাওয়ার জন্য, যদি অ্যাভেলেবেল না থাকতো ফোন করতাম, কারণ আমি এটা বিশ্বাস করি আমার থেকে শার্প। তো আমার থেকে যে শার্প, তার থেকে হচ্ছে পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে তো লজ্জার কিছু নেই। ইনফ্যাক্ট আমি এর মধ্যেও মানে এখনো অনেক সময়, আজকে হয়নি কিন্তু অনেক সময় যখন ক্রিটিক্যাল মিডিয়া ব্রিফিং করি, ওর সঙ্গে ফোন না পেলে মিডিয়া ব্রিফিং করি না। হি ইজ মাচ বেটার। মানে ধরুন আপনাদের পিসিআরে যেমন থাকে, সামনে তো কেউ একজন থাকে, তো পিসিআরে তো আমরা জানি যারা টিভিতে গেছি এক সময় বহুবার, পিসিআরে বহু শার্প লোক থাকেন যারা খুব ইউজুয়াল ইনপুট, মানে ভেরি ইউজফুল ইনপুট দিয়ে দেন। আর রাজনীতি একটা সম্ভাবনার শিল্প। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ মেকিং পসিবল দ্য ইম্পসিবল। তো স্বাভাবিকভাবে এই যে রায় এসেছে, আমি আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমাদের কলকাতার আইনজীবী, আমি একটু বাদে ভিডিও কনফারেন্সিং করব দিল্লির আইনজীবীদের সাথে, ওনারা যেরকম পরামর্শ দেবেন, আই এম নট দ্য জাজ অ্যান্ড আই এম নট দ্য কল টেকার, আমি ওনাদের ওপর ডিপেন্ডেন্ট, ওনারা যেটা ঠিক করবেন, ওনারা যদি মনে করেন দেবেন দেবেন, অন্য কিছু যদি করতে বলেন, যেরম নির্দেশ আসবে সেরম করব, কারণ ওরা ওই বিষয়ে এক্সপার্ট। মানে আমি ডাক্তার নই, আমি এখন ঝুলি থেকে এই তোমার জ্বর হয়েছে ধ্রুব, তোমাকে এই ওষুধটাই খেতে হবে, এটা যদি করতে চাই, মানে এগুলো সব বিজ্ঞান ভায়োলেটেড হয়। আর এগুলো হিটলার করতেন, মানে হিটলারের অংশ আছে, মানে তুমি যদি মানে একটা বিখ্যাত বই আছে হান্টিং ইভিল বলে, তাতে এরকম আছে যে হিটলার বলছে না এই ওষুধটাই খেতে হবে, মানে জ্বর হয়েছে পেট খারাপের ওষুধ, কিন্তু যেহেতু হিটলার বলেছে খেতে হবে, টপ করে জল দিয়ে খেয়ে ফেললো। তো এগুলো হয়, যুগে যুগে কালে কালে হয়ে আসছে। একটা বিষয় হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে আপনারা দলের নাম প্রতীক এই সমস্ত বিষয়ের জন্য আবেদন জানিয়েছেন, তারা এখন বিবেচনা করে জানান, কিন্তু তার আগে কোর্টের এই রায় এটা তো প্রাথমিকভাবে আপনাদের যে চাহিদা ছিল সেটা পূর্ণতা দিচ্ছে। দেখুন কোর্ট, মহামান্য আদালত, তার একটা এখতিয়ার, আবার নির্বাচন কমিশন, মানে ওই যে আমি বললাম যে দেখুন আমি এর আগেও নির্বাচন কমিশনে গেছি, বা বক্তৃতাতে কোথাও দেখবেন না আমি ভ্যানিশ 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 বলেছি, কারণ একটা চেয়ারে যিনি বসেন, ওই চেয়ারে সুকুমার সেন বসতেন, এখনো গোটা নির্বাচন কমিশন জুড়ে সুকুমার সেনের নাম চারিদিকে। কারণ আমাদের দেশে যে ফর্মে নির্বাচন হয়, ওই বীর বাঙালি সুকুমার সেন না থাকলে আজ এইভাবে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উনি মূল কাঠামো তৈরি করেছিলেন। তা চিফ ইলেকশন কমিশনার বা অন্য দুজন ইলেকশন কমিশনার যে ঘরটায় বসেন, ওটার নামও সুকুমার সেন হল, ওখানেই বিভিন্ন রাজনৈতিক দলকে মিট করা হয়। তো এবার যেহেতু ওনারা সর্বোচ্চ অ্যাপেক্স বডি, কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাটুটারি অথরিটিস, তো হচ্ছে চেয়ারে যিনি বসে আছেন তিনি আজ আছেন কাল নেই, চেয়ারের তো একটা মর্যাদা আছে। ক্ষমতার দম্ভে, ক্ষমতার চূড়ান্ত দম্ভে যা খুশি করা যায় না, আমি পছন্দ হোক না হোক, চেয়ারকে আসলে মানুষকে মানুষ বলে মনে না করতে করতে, মানুষকে অসম্মান করতে করতে দম্ভ এমন সীমাহীন পর্যায়ে পৌঁছেছে যে যা খুশি তাই বলা যায়, মানে তীরের মতো তো কথা, বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না। তো আমরা যেহেতু ওটা ওনাদের সঙ্গে দেখা করেছি, উনি ছিলেন, আরো দুজন ছিলেন, ফুল বেঞ্চকে মিট করেছি, ওনারা আমাদের কতগুলো শুনেছেন, আমাদের দীর্ঘ সময় ধরে আমরা মানে অলমোস্ট অ্যান আওয়ার কমিউনিকেট করেছি, তারপর ওনারা বলেছেন জানাবেন, জানিয়েছিলেন আমাদের যা বক্তব্য, আমরা সেই বক্তব্য আমাদের মানে আমরা মেলের মাধ্যমে এবং লিখিত ভাবে আমাদের যারা ওখানে গোটা জিনিসটা লয়াররা আছেন তারা সেটা কমিউনিকেট করেছেন। দুটো আলাদা পার্ট, নির্বাচন কমিশন একটা পার্ট, জুডিশিয়ারি একটা পার্ট, কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রে জুডিশিয়ারির একটা অবজারভেশন, এখন এটা নির্বাচন কমিশন কিভাবে দেখবেন, সেখানে
চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং বাকি দুজন যারা আছেন ওনারা আলোচনা করে বলতে পারবেন। তবে আমার বুদ্ধিতে বলে নিশ্চিতভাবে আমাদের লয়াররা তারা এটা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন, কারণ কোর্ট একটা অবজারভেশন দিয়েছে, তো সেটা পাঠিয়ে দেওয়াটা আমার মনে হয়, মানে আই ডোন্ট নো, ওনারা এখনো কিছু বলেননি। পাঠিয়ে দিতে গেলে আমাদের কাছে আসবে, আমাদের চিঠি রেডি করতে হবে, উত্তর দিতে হবে, বা ওরা যদি পাঠিয়ে দেন আমি কপিটা ওনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, গতকালই শেয়ার করেছি। একটা প্রশ্ন ছিল, বলুন। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন যে শর্ত সাপেক্ষে একটি বেসরকারি ব্যাংকে 3টি অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা টাকা ব্যবহার করতে পারবে। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে, সেই নিয়ে কি বলবেন? না, আমি কি করে বলবো, এটা মহামান্য, কারণ তারপরে আবার শুনছি যে ইডি আরো হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। মানে ধরুন ইললিগাল ট্রানজাকশনস যদি হয়, মানি লন্ডারিং যদি হয়, মানে টাকা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, বা আমি আগেও যেটা বলেছি, ধরুন খুব একটা পার্টিনেন্ট ব্যাপার যে পার্টির সাধারণ কর্মীরা তো ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। কালকেও হচ্ছিল, মানে আমি কালকে এই অফিসে 11:15টার সময় বেরিয়েছি, 5-6জন এমএলএ কে মিট করছিলাম, সবারই ওই ক্রাইসিস যে কিভাবে ম্যানেজ দেওয়া যাবে, টাকা পয়সা তো কিছু নেই। তো আমার মানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগছিল যে খুব সিম্পল, যে ধরুন হাজার হাজার কোটি টাকা থাকলে তার তো সুদের পরিমাণই বিরাট। তাহলে এই সুদ, মানে আমরা অন্তত পার্টির ভেতর তো জানি না, মানে এমনি নর্মালি বিভিন্ন পার্টিতে যেটা হয় একটা নির্দিষ্ট সময় অন্তর আয় ব্যয়ের হিসেব পেশ হয়। তো আমি অন্তত তৃণমূল কংগ্রেসে কখনো আয় ব্যয় কোনো হিসেবই দেখিনি। কিন্তু কথা উঠছে, অনেকে বলছেন যে মানে পার্টির যদি সুদেই কোটি কোটি টাকা থাকে তাহলে সেই টাকা কার জন্য খরচ হচ্ছে, কাদের জন্য খরচ হচ্ছে? চার্টার ফ্লাইটে যাতায়াতের জন্য খরচ হচ্ছে, না কর্মীদের জন্য খরচ হচ্ছে? সাধারণ কর্মীরা কি 1 টাকার সাহায্য পাচ্ছেন? পাশে দাঁড়ানো হচ্ছে? ধরুন এই যে 160 কোটি টাকার বিষয় যেটা সামনে এসেছে, মানে এটা খুবই মানে ইন্টারেস্টিং। এই রাজা বা প্রবীর, ধরা যাক প্রবীর 2টো ফ্লাইট কিনেছে, আরে আমি বললাম ধরা যাক, আরে কি মুশকিল, বা রাজা 2টো ফ্লাইট কিনেছে, বা ধ্রুব 2টো ফ্লাইট কিনেছে। তো স্বাভাবিকভাবে কিনলো, এবার আমি তারপর দেখা গেল আমার অ্যাকাউন্ট থেকে প্রবীরকে ফ্লাইট 2টো পেমেন্ট করে দিলাম, ফ্লাইট প্রবীরের কিন্তু পয়সা দিয়েছি আমি। আবার রাজার ফ্লাইটটা রাজার, পয়সা দিয়েছি আমি। তারপর প্রত্যেক মাসে ওই ফ্লাইট আমি চড়ছি, প্রবীর চড়ছে না, রাজাও চড়ছে না, কিন্তু এই যে আমি চড়ছি তার জন্য আমি প্রবীরকে আর রাজাকে ভাড়া দিয়ে যাচ্ছি। এটা বলা হচ্ছে, মানে আমি তো ইকোনমিক্সের লোক নই, আমার এক বন্ধু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের মালায়ালি বন্ধু আচ্ছা, ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমার এক বন্ধু মালায়ালি বন্ধু গতকাল আমাকে বলছিলেন যে মানি লন্ডারিং এর বহু মানে কেসেস থাকে, টেস্ট কেসেস যাকে বলে, পড়ানো হয়। তো বলছি এটা নিশ্চিতভাবে পড়ানো হবে, মানে হয়তো চ্যাপ্টারের নাম হবে চার্টার্ড কপ্টার চ্যাপ্টার। তো স্বাভাবিকভাবে মানে ইন্টারেস্টিং হচ্ছে এবং কলকাতার একটা ছোট্ট ঘর থেকে গোটাটা অপারেট হচ্ছে, সেই কোথায় কেমেন আইল্যান্ড, সেখানে টাকা চলে যাচ্ছে, আরও কত অলরেডি গেছে কেউ জানে না। এইসব নাম, কেমেন আইল্যান্ডসটা তো ঠিক আছে পাবলিক ডোমেনে থাকা নাম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এমন ছোট ছোট নাম আছে লোকে জানে না। এই ভানুয়াতুতু কি বিনয় মিশ্র না গেলে জানতে পারতো নাকি? জানতো না। শেল কোম্পানিজ খুব নর্মাল, শেল কোম্পানিজ লোকে ওয়াকিবহাল, কিন্তু এই যে মানি লন্ডারিং এর নিউ ভিস্টা যেটা ওপেন আপ করেছেন, দেখুন আমাদের বাঙালিদের কাছে আমরা খুব গর্বের সঙ্গে আচার্য, মানে বিখ্যাত বিজ্ঞানী আর কি, সত্যেন্দ্রনাথ বসু নোবেল পাননি, এটা বাঙালির দুর্ভাগ্য। মানে আমি বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু আমার সাউথ পয়েন্ট স্কুলের আমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপে এরকম যারা এই নিয়ে চর্চা করেন বাইরে আছেন, তাদের মধ্যে একজন আমায় বলছিলেন যে বাঙালির কি চরম দুর্ভাগ্য যে সত্যেন্দ্রনাথ বসু হচ্ছেন, তিনি নোবেল পুরস্কার পাননি। মানে এই মুহূর্তে তার যে অ্যাডভান্স ফিজিক্সে যত কণা, যত মৌল, তার অন্তত 60% হচ্ছে এই ভদ্রলোকের নামে। আইনস্টাইনের সঙ্গে তার থিওরি রয়েছে, বোসন পার্টিকেল রয়েছে। তো সেই সত্যেন বোসের নাম যেমন জলজল করছে, মানে যারা ফিজিক্সের চর্চা করেন, তেমনি মানি লন্ডারিং এর ইতিহাসেও এই বাটপারের নাম জলজল করবে। নতুন মডেল অফ মানি লন্ডারিং তিনি উদ্ভব করেছেন, হতে পারে কোনোদিন কোনো জায়গায় কোনো গডফাদার, কোনো মানে আল পাচিনোরা, এটা হচ্ছে
অভিনয়ের জগতে ব্যবহার করবেন, সিনেমা হবে, ওটিটি হবে, হতেই পারে। যে অনাহূত হয়ে নির্মল ঘোষের আশা কি শুধুমাত্র তার গ্রেফতারি এড়ানোর জন্য আপনাদের বৈঠক? দেখুন, আমি কালকে বাধ্য হয়ে তারপর দুজন সিনিয়র সাংবাদিক, দুজনেই আমার বহু পূর্ব পরিচিত, আমি যখন শুনলাম, আমি তখন মানে আমি যেহেতু একাধিক এমএলএদের সঙ্গে বসবো বলে চলে এসেছিলাম, আমি তখন তাদের দুজনকে ডেকে বাইট দিলাম এবং তারপর আমাদের অফিসের থেকেও বাইটটাকে করে আমাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেয়া হলো। আমাদের দেখুন, জায়গাটা তো আমরা এরপর থেকে মিটিং আর ওখানে করতে হবে না, আমরা মেট্রোপলিটনেই করবো, এনাফ স্পেসিস দেয়ার। তো আমাদের জায়গাটার সমস্যা ছিল, আর এইখানে কাল যতজন ছিলেন এটা ধরানো সম্ভব নয়। এবার ওখানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি এবং ভালো খাবার খুব। বা ওখানে খেলাধুলো হয়, লোকে ঘুরতে যান। তো আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হচ্ছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপর যখন আমায় উজ্জ্বলদা বলল, আমি তখন ক্যাটেগরিক্যালি বলে দিলাম যে যে নির্মল ঘোষের নাম আমরা বলেছি উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ, রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে, যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেই জন্যই কাল মনে হয়েছিল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ যেহেতু এই পেড মিডিয়া আছে, 26টা নাম ঘোষণা হচ্ছে, 14টা নাম ছাপাচ্ছে, 12টা নাম বাদ দিচ্ছে, স্পোক্সপারসনদের নাম 8টা ঘোষণা হচ্ছে, 3টে ছাপিয়ে বাকিগুলো ছাপছে না। পৃথিবীর প্রত্যেক কিছুরই এজেন্ডা থাকে। মানে একটা খুব পুরনো কথা ছিল যখন ছাত্র আন্দোলন করতাম, যে when politics determines your future, you must determine the politics. পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষ নয়। এই যে কাল 12টা নাম ছাপা হয়নি, ওটাও একটা রাজনীতি দিয়েই তার কমব্যাট করা হবে। সেটা হচ্ছে যে পানিহাটি বিজেপি বিধায়ক অভয়ের মা ডক্টর দেবনাথ, তিনি বলছেন যে নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কি বলবেন? দেখুন, গ্রেপ্তার কি গ্রেপ্তার নয় সেটা তো প্রশাসন, আমি আপনি এখানে আমরা যারা আছি কারুরই কাউকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নেই। তো এটা প্রশাসনিক বিষয়। প্রশাসন যদি মনে করেন, প্রশাসন যে অভিযোগ রয়েছে, অভিযোগ সারবত্তা রয়েছে, গ্রেপ্তার করবেন, সেটা প্রশাসন করবেন, সেটা আপনি তাহলে সেই ক্যাঙ্গারু কোর্ট হয়ে যাবে আপনি যদি করতে চাই। তবে আবারও লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি যে নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই। আমাদের স্কিম অফ থিংসের পরিকল্পনায় দূর দূরান্ত তক, মাইল তক নির্মল ঘোষের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এতদিন যখন পালন করে এসছেন, দেখা যেত তাদের পোস্টার ফ্লেক্সে ধর্মতলায় চলো, কিন্তু এবারে দেখা যাচ্ছে তাদের কলকাতা চলো এই পোস্টার দিয়েছেন। ধর্মতলায় করতে পারবেন না বলেই কি এই ধরনের পোস্টারে বদলানো হচ্ছে? এটা তো ওনারা বলতে পারবেন, আমি তো ওনাদের রিপ্রেজেন্টেটিভ নই, আমি কি করে বলবো? না, আমি আমাদেরটা বলতে পারি, আমি অন্যদের কথা কি করে বলবো? এখনো পর্যন্ত আপনাদের শিবিরে কতজন এমএলএ রয়েছে? আমাদের সঙ্গে আমি বলেছি তো, নাম্বার ওন গো বিলো 65। 21শে জুলাইয়ের জন্য আপনারাও যেমন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তেমন কালীঘাটপন্থী তারাও নিচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওরা এখনো জেলা সফর প্রায় শুরুই করে দিয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে, মানে এই যে 21শে জুলাই এত সংখ্যক মানুষের যে ভিড়টা দেখা যেত, আপনাদের 21শে জুলাইটি কেমন ভিড় হবে বলে একটা আশা রাখছেন? দেখুন, একটা সরকার পরাজিত হয়েছে রাজনীতিতে। মানে আমি যবে মাধ্যমিক দিয়েছি তার আগে থেকেই মোটামুটি রাজনীতি সচেতন। আমি 96-এর বিধানসভা দেখেছি, মানে মনে আছে, 91-ও দেখেছি, হালকা স্মৃতি আছে, 89টাও স্মৃতি আছে। সন্তোষ ভট্টাচার্যের নাম 8B বাস স্ট্যান্ডে, একই দেওয়ালে মালিনী ভট্টাচার্যের নাম, একই দেওয়ালে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। যাদবপুর একটা, সেখানে পলিটিক্যাল কালচার খুব স্ট্রং। ক্লাস 89-এ আমি বোধহয় ক্লাস 4-এ পড়ি। 91-এর ভোট দেখেছি, স্মৃতি হালকা, কিন্তু 96-এর ভোট থেকে তো ক্লিয়ার
96, 2001, 2006, 2011, 2016, 2021 যদি প্রতিটা ভোটই দেখেন, রাজনীতিতে পলিটিক্যাল সায়েন্সে ভোটের পর একটা হানিমুন পিরিয়ড বলে বিষয় থাকে। একটা 6টা মাস মোটামুটি যারা বিপুল ম্যান্ডেট পান তাদের পক্ষে থাকে। এবার 2001-এ ধরুন যারা হেরেছেন তারা কি পরের দিন থেকেই রাস্তায় ঝাঁপাঝাঁপি করতে শুরু করেছেন? একটা নির্দিষ্ট সময় ওয়েট করতে হয়। এবার অবভিয়াসলি যে আকারে মানে আপনি ধরুন 21শে জুলাই বা কাল কেষ্টদা যে কথা বলেছেন যে 21শে জুলাই হয়তো হতো, মানে প্রতিবারই হতো, জেলাগুলোর তো একটা বিরাট ভূমিকা থাকতো, লোক আনা, বাস করা, এটার একটা অর্থকরী অ্যাঙ্গেল রয়েছে। তো আমার মনে হয় যে ফরম্যাটে 21শে জুলাই হতো, এই যে পরিস্থিতি, কর্মীরা আক্রান্ত, কর্মীরা ঘরছাড়া, কর্মীদের মিথ্যে মামলা রয়েছে, এলাকায় সমস্যা রয়েছে, জানি আমরা রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা এর মধ্যে এলাকা ভিত্তিক তালিকা দেবো, মানে বিধায়কদের এলাকায় আমাদের নিরপরাধ কর্মীরা যারা ঘরছাড়া সে তালিকা। তো স্কেল ডেফিনেটলি 21শে জুলাই যেরকম হতো ওরকম স্কেল হওয়াটা বৈজ্ঞানিকভাবেই আমার মনে হয় ডিফিকাল্ট, কিন্তু 21শে জুলাই হবে। আমি কালীঘাটের ব্যাপারটা বলতে পারবো না, আমাদের যেহেতু জেলা সভাপতিদের একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আমরা আলাপ আলোচনা করে, এখানে আমি একা আপনাকে বলে দিতে পারবো না যে কি হবে, কোথা থেকে কি হবে, মানে কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন, এই কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশনের ওপর দাঁড়িয়েই কোথা থেকে কত লোক আসবেন, কিভাবে আসবেন, তার রুটম্যাপ আমরা তৈরি করব এবং সেইভাবেই এগোবো। আপনাদের একটি প্রশ্ন, বেসিক্যালি আপনার কাছ থেকে আপনাদের অবস্থান জানতে চাইছি। সেটা হচ্ছে যে একটা ধারণা তৈরি হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, সেই শিবিরে যোগদান করতে পারলেই একটা রক্ষা কবচ পাওয়া যাচ্ছে। ববি হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, রথিন ঘোষ যারা গিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ এখন ব্যবস্থায় নিচ্ছে, এইটা নিয়ে আপনাদের অবস্থান? না, আমি এটার সঙ্গে একমত নই। আমাদের বহু এমএলএ, ধরুন আপনি বললেন রক্ষা কবচ পাওয়া গেছে, আমি একটা স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, আমি নিজে সেটা নিয়ে খুব পার্ট আপ। উদয়নারায়ণপুরের দীর্ঘদিনের এমএলএ সমীর পাঁজা আজও অবধি বাড়ি ফিরতে পারেননি। আমার একটা প্রাইমারি লক্ষ্য ছিল, সেটা আজকে ঘটনা ঘটলে তো চেঞ্জ করতে হয়, আমি সমীরদাকে সঙ্গে নিয়ে আজকে জেলা পুলিশ সুপারের কাছে যাব ঠিক করেছিলাম। তো উনি তো আমাদের সঙ্গে আছেন, মানে সো কল্ড কোট অ্যান্ড কোট প্রোটেকশনে আছেন। সমীরদা আজও পর্যন্ত বাড়ি যেতে পারেননি। রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ, আমাদের এই ফরমেশন যদি আপনি 3 তারিখও ধরেন, 3rd of জুন, আজকে কত, 11, তো আজকে 11 তারিখ, 12, তাহলে 1 মাস, তারপরও আরো হচ্ছে 10 দিন। তাহলে আমার একজন নির্বাচিত এমএলএ যিনি সো কল্ড আমাদের সঙ্গে আছেন, তিনি বাড়ি যেতে পারছেন না, তার বাড়ি ভাঙচুর হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা মিডিয়ার, ওই বললাম মিডিয়ার মুখরোচক খবরের জন্য এটা ভালো হতে পারে, কিন্তু গ্রাউন্ড লেভেলের বাস্তবতা তা নয়। গ্রাউন্ড লেভেলের বাস্তবতায় আমি সমীরদার উদাহরণ এই জন্য দিচ্ছি যে সমীরদা ওখানে দীর্ঘদিনের বিধায়ক এবং এমনকি সমীরদা আক্রান্ত পর্যন্ত হয়েছেন। সুতরাং ধরুন আমাদের জেলা কমিটিতে এমন সভাপতি আছেন যিনি এখনো তার বাড়িতে ঢুকতে পারছেন না। আমাদের সঙ্গে যদি সো কল্ড হচ্ছে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে, তাহলে আমার এমএলএ, আমাদের সঙ্গে থাকা লোক, তাদের সেফটি সিকিউরিটি তো সবার আগে নিশ্চিত হবে। যদি মামলা দেখা যায়, সো কল্ড যারা পড়ে রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা কম, আমাদের বিরুদ্ধে মামলা রোজ হিপ হচ্ছে, রোজ। চন্দ্রনাথ সিনহা প্রথম দিন থেকে সঙ্গে আছেন, বিকাশ রায়চৌধুরী গতকাল এসছেন, কালকেও অ্যান্টিসিপেটরি বেল মুভ করা হয়েছে। তো সুতরাং এটা মিডিয়ায়, মানে এখন মিডিয়া দু ধরনের আমার কাছে খুব ক্লিয়ার, একটা তো মেন স্ট্রিম মিডিয়া, একটা ডিজিটাল মিডিয়া। এবং মানে কালকে যে খবরগুলো বিকৃত করা হয়েছে, একটি মেন স্ট্রিম মিডিয়ার ডিজিটাল তারা তুলে নিয়েছে, বাকিগুলো কিন্তু সব ওই সো কল্ড ডিজিটাল মিডিয়া। মানে এবং কোথা থেকে যেটা বোঝা যাচ্ছে, আরে পোস্টারটা চেঞ্জ করে নাও। এখন সেই মিডিয়াতেও চিট ফান্ডের টাকা যাচ্ছে কিনা তাতে এখন প্রশ্ন যাচ্ছে, পোস্টারটাও চেঞ্জ করেনি, যেরম পাঠিয়ে দিয়েছে মালিক, মানে সো কল্ড মালিক, আরে সেটা ধরেই ছেপে দিয়েছে। একটু অ্যালার্ট হতে হবে, একটু মানে একটু হয় না, মানে এরকম ছিল যে কেউ কাউকে একটা মেসেজ করেছে, আরে মেসেজটা কপি পেস্ট করে নাও, ওটা ধরে ফরওয়ার্ড করে দিলে ফরওয়ার্ডেড লেখা থাকবে। দাদা, গুন্ডা দমন বিল ইতিমধ্যে পেশ হয়েছে, আগামীকাল থেকে রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে ভিটেমাটি বিক্রি করে ক্ষতিপূরণ যারা অপরাধ করবে, কাল থেকে রাজ্যে। দেখুন, যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই,
কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। সেটা হচ্ছে যে গতকাল আপনারা যে জেলা সভাপতি কোচবিহার ফাঁকা রেখেছিলেন, আপনি বলেছিলেন যে রবি ঘোষের সাথে আমাদের কথাবার্তা চলছে বলে এই কঠিন বলেছিলাম, ভুল হচ্ছে, বাইটটা দেখবেন, আমি আমার শব্দ সম্পর্কে খুব সচেতন। আমি বলেছিলাম রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আলোচনা করে করব। কথা হয়েছে আর আলোচনা করা বাংলায় দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ মিনিং। ঠিক আছে, আমি আমার শব্দ করে দিচ্ছি। এই যে আলোচনা করে করবেন, সেই জায়গায় আজকে রবি ঘোষ বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে তিনি খুশি একদিন উত্তরবঙ্গ থেকে প্রথম এই তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পেল, যা তারা কখনো ভাবতেই পারেন না। পাশাপাশি উনি বলছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সাইড করে রাখা যায় তাহলে হয়তো অনেকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরে আসতে পারে। আপনাদের মত? দেখুন, প্রথম কথা, এইটা তো একটা পেড, মানে রবিদার নাম ঘোষণাই হয়নি। রবিদার নাম ঘোষণা করা হয়েছে বলে একজন অসুস্থ লোকের কাছে গিয়ে তাকে বিরক্ত করা হলো। এটা একটা পার্ট অফ এ পলিটিক্যাল ডিজাইন। যারা করেছেন সচেতনভাবে করেছেন। রবিদা আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। রবিদার ডায়ালিসিস চলছে, কলকাতাতেই ডায়ালিসিস চলছে। তো রবিদা যখন আসবেন কথা বলবো। এবং কাল যেটা বলেছি যে ওই জেলায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঘোষ নেতা, তাই কে সভাপতি হবেন রবিদার সঙ্গে যতক্ষণ না আলোচনা করছি, কনক্লুড করছি না, জেলাটা ফাঁকা রেখেছি।